এটাই আজকে সমস্যা হচ্ছে, রোজ খুব ইজিলি শেয়ার হয়ে যায়। এই শেয়ার হতে এত সময় লেগে যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? একটু বলবে আমায়। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, প্রথমে একটা খুব ছোট্ট জিনিস নিয়ে সে দিয়ে আমরা শুরু করি, এটার ব্যাপারে তোমাদের হয়তো আইডিয়া আছে। সেটা হচ্ছে গিয়ে টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এই যে টেস্ট ক্রস ব্যাপারটা, এটা মেন্ডেল ইউজ করেছিলেন। আমি এখানে হাইলাইটও করলাম কেন টেস্ট ক্রস ব্যাপারটাকে মেন্ডেল ইউজ করেন। তার কারণ হচ্ছে, এই যে টেস্ট ক্রস, ঠিক আছে, যখন আমরা F1 জেনারেশন দেখছি, ঠিক আছে, বা আমরা যখন F2 জেনারেশন দেখছি, ঠিক আছে, সেই F2 জেনারেশনে আমরা টল প্লান্টস দেখতে পাচ্ছি। বাট যেহেতু মেন্ডেলের সব ল, এভরিথিং ওয়াজ বেসড অন সাম ফেনোটিপিক ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্লান্টস। হ্যাঁ, সো হি ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য জেনোটাইপ, কিন্তু ওনার তো এই জেনোটাইপটাও জানার দরকার ছিল যে F2 তে যে টল প্লান্টস গুলো, সেগুলোর এক্সাক্ট জেনোটাইপটা কিরকম হতে পারে। এবার তোমরা বলবে, স্যার জেনোটাইপ ওনার কি জিনের ব্যাপারে আইডিয়া ছিল না? বাট দ্য ওয়ে হি ভিজুয়ালাইজ দ্য থিংস, হ্যাঁ, উনি ফ্যাক্টরস দিয়ে ভিজুয়ালাইজ করেছিলেন লটাকে বলার জন্য। অ্যাটলিস্ট ওনার এই ব্যাপারটার একটা আইডিয়া খুব দরকার ছিল যে F2 তে ফ্যাক্টরস এর ডিস্ট্রিবিউশনটা কিরকম। তবেই কিন্তু ল অফ সেগ্রিগেশন ব্যাপারটাকে ক্লিয়ারলি বলা যেতে পারতো। ঠিক আছে, যে F1 এ ইন্ডিভিজুয়াল এক একটা গ্যামেট এক এক ধরনের অল্টারনেটিং ফর্মস অফ ফ্যাক্টর বা অ্যালিলস পেয়েছে। ঠিক আছে, তার জন্য উনি যেটা করলেন, দ্যাট ইজ কল্ড আ টেস্ট ক্রস। টেস্ট ক্রস কথাটার মানে হচ্ছে গিয়ে যে যখন আমি রিসেসিভ পেরেন্টের সাথে, ঠিক আছে, আমি রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করব, হ্যাঁ, তখন কি দেখা যাচ্ছে যে একটা ডমিনেন্ট ফেনোটাইপকে যদি আমি রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করি, দেন হোয়াট উইল হ্যাপেন। যদি ডমিনেন্ট ফেনোটাইপটা, লেটস সি হিয়ার, যদি ডমিনেন্ট ফেনোটাইপটা, হ্যাঁ, তোমার ইয়ে হয়, হোমোজাইগাস হয়, হোমোজাইগাস ডমিনেন্ট হয়। যদি ফেনোটাইপটা হোমোজাইগাস ডমিনেন্ট হয়, তখন কি হবে? যদি হোমোজাইগাস ডমিনেন্ট ফেনোটাইপ হয়, ইন দ্যাট কেস, যে আমি যদি একটা রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করি, তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে সবকটা প্রোজেনি তৈরি হলো, তারা কিন্তু টলই হবে বা তারা ডমিনেন্টই হবে, বা এই ক্ষেত্রে, এই উদাহরণে সবকটা প্রোজেনি কিন্তু ভায়োলেট ফ্লাওয়ার্সই হবে, সিন্স ভায়োলেট ইজ ডমিনেন্ট ওভার ইয়োর হোয়াইট ফ্লাওয়ার্স। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে হোমোজাইগাস রিসেসিভের সাথে আমি ক্রস করছি, কখন এটা হচ্ছে? হোমোজাইগাস রিসেসিভের সঙ্গে যদি আমি ক্রস করি, প্রত্যেকটা আম, আম, যে প্রোজেনি তৈরি হবে, প্রত্যেকটা প্রোজেনি হবে গিয়ে হচ্ছে ডমিনেন্ট when the particular individual crossed is homozygous dominant। এই জায়গাটায় দেখো, হোমোজাইগাস ডমিনেন্ট, ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু, এটা আমরা পেয়েছি। আমরা কি চাইছি? এই যে এখানে কোয়েশ্চেন মার্কটা দেখো, যে এই যে ভায়োলেট ফ্লাওয়ারটা, এটা ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু না ক্যাপিটাল ডাব্লু স্মল ডাব্লু, এই ব্যাপারটা জানতে চাওয়া হচ্ছে। তা এই ব্যাপারটা যখন জানতে চাওয়া হচ্ছে, যদি ভায়োলেট ফ্লাওয়ারটা ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল ডাব্লু হয়, তাহলে এখানে স্মল ডাব্লু স্মল ডাব্লু, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এই রিসেসিভ পেরেন্টের সঙ্গে ক্রস করার পর প্রোজেনি গুলো সব কিন্তু ভায়োলেট ফ্লাওয়ারই হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস ইট ইজ হোমোজাইগাস, আননোন ফ্লাওয়ার ইজ হোমোজাইগাস ডমিনেন্ট। যদি এই আননোন ফ্লাওয়ারটা হেটেরোজাইগাস হয়,
ঠিক আছে, যদি এই আননোন ফ্লাওয়ারটা হেটেরোজাইগাস হয়, দ্যাট ইজ ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রিসেসিভ পেরেন্টের সঙ্গে ক্রস করে কি দেখব? হাফ হচ্ছে গিয়ে ভায়োলেট আর হাফ হচ্ছে গিয়ে হোয়াইট। ঠিক আছে, যদি এটা ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ হয়, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে হেটেরোজাইগাস হয়, তখন হাফ ভায়োলেট হবে হাফ হোয়াইট হবে। আমার মনে হয় এই ব্যাপারগুলো তোমরা জানোই। তো তখন আননোন ফ্লাওয়ারের ফেনোটাইপ হবে হেটেরোজাইগাস। এইখানে আমি একটা কথা বলি, টেস্ট ক্রস কিন্তু শুধু রিসেসিভ পেরেন্টের সাথে করা হচ্ছে টু ডিটারমাইন দা phenotype, এই জেনোটাইপ, টু ডিটারমাইন দ্য জেনোটাইপ অফ দ্য ডমিনেন্ট ভ্যারাইটি, সেটা হোমোজাইগাস ডমিনেন্ট না হেটেরোজাইগাস ডমিনেন্ট। আবার আরেক ধরনের ক্রস হয় যেটাকে বলা হয় গিয়ে হচ্ছে ব্যাক ক্রস। ব্যাক ক্রসটা কিন্তু আবার আইদার অফ দ্য পেরেন্টের সাথে করা যেতে পারে, মানে সেটা রিসেসিভ পেরেন্টের সাথেও করা যেতে পারে বা যে ডমিনেন্ট পেরেন্ট তার সাথেও করা যেতে পারে। ঠিক আছে, বোথ ইউ ক্যান ডু উইথ রিসেসিভ অ্যান্ড ডমিনেন্ট পেরেন্টস। এবং এই ব্যাক ক্রস করার উদ্দেশ্য কিন্তু ফেনোটাইপ ডিটারমাইন করা হয় না, শুধু ব্যাক ক্রসের মেন উদ্দেশ্য হয় গিয়ে হচ্ছে পেরেন্টাল লাইনস ক্রিয়েট করা। তুমি যে মুহূর্তে F2, F1 এগুলোকে ব্যাক ক্রস করছো উইথ আইদার দ্য ডমিনেন্ট অর দ্য রিসেসিভ পেরেন্ট, ইউ আর ক্রিয়েটিং পেরেন্টাল লাইনস ইন প্ল্যান্ট ব্রিডিং। In plant breeding, creation of these parental lines is very important. The taste cross আর back cross এর মধ্যে কিন্তু এইটা মনে রাখতে হবে, যে টেস্ট ক্রস হচ্ছে শুধু রিসেসিভ পেরেন্টের সাথে আমি ক্রস করছি টু নো দা জেনোটাইপ। ব্যাক ক্রস হচ্ছে আই এম ক্রসিং ব্যাক আইদার উইথ দ্য ডমিনেন্ট অর উইথ দ্য রিসেসিভ প্যারেন্ট। বেসিক্যালি ইট ইজ ইউজড ইন প্লান্ট ব্রিডিং টু ক্রিয়েট প্যারেন্টাল লাইনস। আর টেস্ট ক্রস ইউজ করা হয় জেনেটিক স্টাডিতে টু নো দা জেনোটাইপ। ঠিক আছে, সো এইখান থেকে আমরা বলতে পারি অল টেস্ট ক্রসেস মানে are back crosses. All test crosses are back crosses, but all back crosses are not test crosses. All back crosses are not test crosses. Okay, so এইটা একটা ছোট জিনিস যেটা আমি তোমাদের বোঝাতে চাইছিলাম। এবার আমরা আজকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটায় চলে যাই, দ্যাট ইজ কল্ড your exception to the law of independent assortment। ঠিক আছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কনসেপ্টটা পড়েছি, এইখানে আমরা পড়েছি and we are getting a ratio of 9:3:3:1, that is the phenotypic Mendelian dihybrid ratio, that is the phenotypic Mendelian dihybrid ratio। বাট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা আমরা যখন পড়বো, হুম, আমরা দেখব যে দেয়ার ইজ এক্সেপশন টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যাজ ওয়েল, যেটা আমরা পড়েছি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা। বাট দেয়ার ইজ এক্সেপশন, আমরা সবকটার ক্ষেত্রেই দেখেছি ল অফ ডমিনেন্সের ক্ষেত্রে ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নন ডিসজাংশন হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম এক্সেট্রা। এক্ষেত্রে কি সবসময় এই 9:3:3:1 রেশিওটা ফলোড হবে? মনে করে দেখো, আমি কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদের লাস্ট ক্লাসে যখন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে এই রেশিওটা পাওয়ার একটা প্রি রিকুইজিট আছে। প্রি রিকুইজিটটা হচ্ছে আমরা ধরেই নিচ্ছি যে এই যে চার ধরনের গ্যামেট, হ্যাঁ, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, এই স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, এই চার ধরনের গ্যামেট ইকুয়াল প্রপোর্শনে পাওয়া গেছে, দ্যাট ইজ 25% ইচ। ঠিক আছে, এই চার ধরনের গ্যামেটই ইকুয়াল প্রপোর্শনে পাওয়া গেছে, দ্যাট ইজ 25% ইচ। কিন্তু সবসময় যে সেই জিনিসটা হবে, চার ধরনের গ্যামেটই ইকুয়াল প্রপোর্শনে পাওয়া যাবে, এরকম কিন্তু কোনো কথা নেই। এরকম না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কেন এইটা না হতে পারে? বিকজ এই যে দুটো জিন আছে, সে ক্যাপিটাল আর স্মল আর, মানে দ্যাট ইজ দ্য round and wrinkled shape of the seeds, and capital Y, small y, that is the color of the seeds, they may be linked to each other. They may be linked to each other. তোমরা একটা জিনিস ভেবে দেখো, যে সপ্তপর্ণা আর প্রিয়াঙ্কা এরা ক্লাসে যে বসছে, বা বিদিশা, সপ্তপর্ণা, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার নয়। মোস্ট অফ দ্য কেসে দেখা যায়
একই বেঞ্চে বসবে বিদিশা সপ্তপর্ণা বা সপ্তপর্ণা প্রিয়াঙ্কা বা বিদিশা প্রিয়াঙ্কা, এরকম ব্যাপারটা। এইভাবে আমরা কিন্তু বলতে পারবো না এরকম করে যে না এ এখানে বসছে ও এখানে বসছে। সিমিলারলি রূপা, রুকসা, হামিদা এদেরও মোটামুটি দেখা যায় যে দে অলসো সিট ইন দা সেম বেঞ্চ, বা রূপা এন্ড দিয়োত্তমা, লাইক দ্যাট। সো এরা যে দুজন একসাথে ক্লাসে ঢুকলে দুটো আলাদা বেঞ্চে বসবে, সেটার সম্ভাবনা কিন্তু 100% নয়। লিঙ্কড হচ্ছে এরকম, দুটো খুব ক্লোজ জিন অনেক সময় একসাথে কিন্তু ইনহেরিটেড হয়। লেটার সি যে এটা কিরকম ভাবে হচ্ছে। এবং এর জন্য বিখ্যাত কিছু এক্সপেরিমেন্টস হয়েছে, ক্যারিড আউট বাই টিএইচ মর্গ্যান, থমাস হান্ট মর্গ্যান, এবং অবশ্যই তার স্টুডেন্ট, ঠিক আছে, যার নাম হচ্ছে অ্যালফ্রেড স্টুয়ার্ট। তিনি কিন্তু মেটিকিউলাসলি থাউজেন্ডস অফ জেনেটিক প্রসেস করে জেনেটিক ম্যাপ ক্রিয়েট করেন ড্রোসোফিলায়। কি না আমরা সেটা দেখব। তার আগে আমরা কয়েকটা ট্রেড দেখি, এবং এই যে ট্রেডের কথাটা আমরা বলছি এটা কিন্তু এক্স ক্রোমোজোম রিলেটেড, ঠিক আছে। এগুলোর ব্যাপারে তোমরা ভীষণ ডিটেলসে পড়বে যখন দেবযানী ম্যাম তোমাদের পড়াবে। কিন্তু এই মুহূর্তেও তো আমি আমি ওই অঙ্কর দিকে তো আমার যাওয়ার কাজ নয়, যে ম্যাডাম যেটা করাবেন এই রিকম্বিনেশন সিকোয়েন্সির থেকে জেনেটিক ডিস্টেন্স ক্যালকুলেট করানো ইত্যাদি করাবেন, বা অলরেডি হয়তো করিয়েছেন আমি জানি না। আমার কাজটা হচ্ছে গিয়ে যে এক্সেপশন ব্যাপারটা তোমাদেরকে দেখানো। তা এইখানে ড্রোসোফিলা মেলানোগ্লাস্টার, দ্যাট ইজ দ্য ফ্রুট ফ্লাই, এই মাছি মানে ফলের মধ্যে যে মাছি বসে, এর এর এক্স ক্রোমোজোমে কিছু ট্রেট নেওয়া হয়েছিল। কি ট্রেট নেওয়া হয়েছে? ঠিক আছে, একটা হচ্ছে ইয়েলো বডি, হ্যাঁ, ইয়েলো বডিড হোয়াইট আইড ফিমেলস এর সাথে ব্রাউন বডিড রেড আই মেলস কে ক্রস করা হলো। তার মানে হচ্ছে ইয়েলো বডি ইজ দা রিসেসিভ ট্রেট, হোয়াইট আই ইজ দ্য রিসেসিভ ট্রেট। তাহলে হোয়াইট টাইপ ট্রেট কোনটা? রেড আই হচ্ছে গিয়ে হোয়াইট টাইপ ট্রেট, ব্রাউন বডি হচ্ছে হোয়াইট টাইপ ট্রেট। মনে থাকবে যে নর্মাল বা হোয়াইট টাইপ ট্রেট বা ডমিনেন্ট ট্রেট হচ্ছে রেড আই, ব্রাউন বডি, আর রিসেসিভ ট্রেট হচ্ছে ইয়েলো বডি, হোয়াইট আই। ঠিক আছে, এই ক্যারেক্টার গুলো কিসে আছে? না এই ক্যারেক্টারটা আছে গিয়ে হচ্ছে তোমার আহ ইয়ের মধ্যে, এক্স ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, এবার দুটো, তাহলে দুটো ক্যারেক্টার ডাইহাইব্রিড ক্রস। আবার আরেক ধরনের ক্রসও এখানে করানো হলো, সেটা হচ্ছে সেক্ষেত্রে উইং এর শেপ নেওয়া হলো। ঠিক আছে, হোয়াইট আই যেটা ছিল, হ্যাঁ হোয়াইট আই, সেই হোয়াইট আই আর রেড আই এই জিনটার সাথে এবারে কোন জিনটাকে ইউজ করা হলো? না আহ তোমার উইং এর শেপ, দ্যাট ইজ মিনিয়েচার উইং, হ্যাঁ, অন নর্মাল উইং, মিনিয়েচার উইং বা নর্মাল উইং, উইং এর শেপটাকে ইউজ করা হলো গিয়ে হচ্ছে আই কালারের সাথে। তাহলে প্রথমে আই কালার আর বডি কালার এই দুটো ট্রেড নেওয়া হচ্ছিল। এখন তারপরে নেওয়া হচ্ছে গিয়ে আই কালার অ্যান্ড উইং শেপ। ঠিক আছে, আবার বলছি এখানে মিনিয়েচার উইং হচ্ছে গিয়ে মিউটেন্ট বা রিসেসিভ, আর ওয়াইল্ড টাইপটা হচ্ছে নর্মাল উইং। ঠিক আছে, এইবার এইখানে কি করা হলো? এই ট্রেড গুলো নিয়ে এক্সপেরিমেন্টস করা হলো। তাহলে আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখি, তাহলে আমরা পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে when we start, so this is the parental generation. পেরেন্টাল জেনারেশনে যে ফিমেলটা হচ্ছে এ কিন্তু পুরো হোমোজাইগাস রিসেসিভ মিউটেন্ট ফিমেল। পেরেন্টাল জেনারেশনের ফিমেলটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ মিউটেন্ট ফিমেল, মানে এর হচ্ছে গিয়ে ইয়েলো বডি অ্যান্ড হোয়াইট আই, ইয়েলো বডি অ্যান্ড হোয়াইট আই। ঠিক আছে, এবার এই ইয়েলো বডি অ্যান্ড হোয়াইট আই, এখানে যে মেলটা আছে দেখো দুটো জিন কিন্তু খুব কাছাকাছি আছে। ঠিক আছে, দুটো জিন কিন্তু ভীষণ কাছাকাছি আছে, সেটা হচ্ছে গিয়ে বডি কালার এবং আই কালার। মেলটা হচ্ছে হোয়াইট টাইপ, দ্যাট ইজ ইউ হ্যাভ আ ব্রাউন বডি অ্যান্ড রেড আই। এইটা হওয়ার পরে F1, যখন এই ক্রসটা হওয়ার পর
F1, সো দিস ইজ দ্য ফিমেল, দিস ইজ দ্য মেল। F1-এ আমরা কি দেখতে পাচ্ছি? F1-এ আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে যে ফিমেলটা হচ্ছে, সে হচ্ছে গিয়ে তোমার উম, এখানে ব্রাউন বডি অ্যান্ড রেড আই, ব্রাউন বডি রেড আই ফিমেলটা হচ্ছে, এবং যে মেলটা হচ্ছে সে হচ্ছে গিয়ে ইয়েলো বডি হোয়াইট আই। ঠিক আছে, এইবার F2 জেনারেশন যখন আমার হচ্ছে, তখন আমি কি দেখতে পাচ্ছি? F2 জেনারেশনে আমি দেখতে পাচ্ছি, সো এখানে দেখো F1 জেনারেশনে দেয়ার উইল বি আ রিকম্বিনেশন। হোয়াট কাইন্ড অফ রিকম্বিনেশন? এই ইয়েলো আর হোয়াইট, এদের মধ্যে একটা রিকম্বিনেশন হবে, এইটার মধ্যে একটা রিকম্বিনেশন হবে। তোমরা জানোই মিওসিসের সময় হয় এই রিকম্বিনেশনটা। তবেই তো আমি রিকম্বিনেন্ট গ্যামেটস গুলো পাবো। মনে করে দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, এই দুটো হচ্ছে পেরেন্টাল গ্যামেট। কিন্তু ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু কোথাও আমার পেরেন্টাল কম্বিনেশনে ছিল না। তাহলে সেই গ্যামেটস গুলো হচ্ছে রিকম্বিনেন্ট গ্যামেটস। ওকে, লেটস গো ব্যাক অ্যান্ড সি দিস, কারণ একটু ক্লিয়ারলি বুঝতে হবে আমাকে জিনিসটা। আমার যে পেরেন্টাল গ্যামেটস গুলো ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই, দিজ আর মাই পেরেন্টাল গ্যামেটস। হ্যাঁ, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। কিন্তু রিকম্বিনেন্ট গ্যামেটস কিন্তু এইখানে F2 তে আমি দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এছাড়াও ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর ক্যাপিটাল ওয়াই, এই দুটো গ্যামেটও চলে এসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই গ্যামেট গুলো এলো কোত্থেকে? তার কারণ হচ্ছে যে দেয়ার ওয়াজ রিকম্বিনেশন ডিউরিং মিওসিস। ঠিক আছে, সেই যে রিকম্বিনেশনটা হয়েছে ডিউরিং মিওসিস, তার ক্ষেত্রেই কিন্তু আমি এই গ্যামেটস গুলো পেয়েছি। এবার এই রিকম্বিনেশন, ঠিক আছে, এই যে রিকম্বিনেশন, এই রিকম্বিনেশন ব্যাপারটা আমরা যদি একটু দেখি, সেই রিকম্বিনেশনের ফ্রিকোয়েন্সিটা বার করা, এটাই কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে এইখানে কিরকম ভাবে হচ্ছে রিকম্বিনেশন? খুব ইজি। তোমরা দেখো এই ব্যাপারটা, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে যে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা, এই রিকম্বিনেশনটা হচ্ছে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা। তাহলে আমরা সেক্ষেত্রে রিকম্বিনেন্ট টাইপস পেতে পারছি। এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের 50% পেরেন্টাল এবং 50% রিকম্বিনেন্ট পাওয়ার কথা ছিল, অ্যাকর্ডিং টু ইয়োর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্ট। যদি দুটো জিন একে অপরের সাথে লিঙ্কড না থাকে, সেক্ষেত্রে উই উইল গেট 50% পেরেন্টাল and 50% recombinant phenotypes. But what we are getting 98.7% parental phenotypes. ঠিক আছে, 98.7% parental phenotypes. That is your brown body and red eye male and yellow body white eye male. Brown body red eye female, yellow body white eye female. ঠিক আছে, these are parental types and we are getting it 98.7%. Recombinant type, that is your red eye, এই yellow body, এই সরি ব্রাউন বডি, আই এম ভেরি সরি, ব্রাউন বডি ইজ দ্য ডমিনেন্ট ট্রেট। ব্রাউন বডি কিন্তু হোয়াইট আই, এটা হচ্ছে রিকম্বিনেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইয়েলো বডি কিন্তু রেড আই। তাহলে এখানে আমরা ব্রাউন বডি রেড আই হচ্ছিল গিয়ে আমাদের পেরেন্টাল, ব্রাউন বডি রেড আই, এখানেও ব্রাউন বডি রেড আই পেরেন্টাল, আর এই দুটো হচ্ছে গিয়ে ইয়েলো বডি হোয়াইট আই এবং ইয়েলো বডি হোয়াইট আই। এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যারাইটি অনলি 1.3%, দ্যাট ইজ ইউ আর হ্যাভিং ইয়োর ব্রাউন বডি হোয়াইট আই, আর এখানে হচ্ছে আমাদের ইয়েলো বডি বাট রেড আই। সিমিলারলি ফিমেলের ক্ষেত্রেও তাই, ব্রাউন বডি হোয়াইট আই, আর এখানে হচ্ছে ইয়েলো বডি বাট রেড আই। সো দিজ আর দ্য রিকম্বিনেন্টস। আমাদের থিওরিটিক্যালি এটা 50% পাওয়ার কথা ছিল, বাট ডিউ টু দ্য লিঙ্কেজ, দ্যাট ইজ
physical closeness of the genes, those two genes are not independently assorted. Because of the physical closeness of the genes, those two genes are not at all independently assorted. ঠিক আছে? আর তারা যখনই তাদের ইনহেরিটেন্স হচ্ছে দুটো জিনের, সেই দুটো জিনের ইনহেরিটেন্স কিন্তু একসাথে হচ্ছে। বাট রিমেম্বার, এই জিনিসটা কিন্তু তখনই পসিবল যখন দুটো জিন সেম ক্রোমোজোমে আছে। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ইন দ্য সেম আর্মস অফ দ্য ক্রোমোজোম আছে। এই জিনিসটা কিন্তু তখনই পসিবল যখন দুটো জিন সেম ক্রোমোজোমে আছে, অর ইন দ্য সেম আর্মস অফ দ্য ক্রোমোজোমে আছে। ঠিক আছে? আমরা জানি যে এই যে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, এর দুদিকে দুটো আর্ম, মানে এটা পি, এটা হচ্ছে পি, আর এই দিকটা হচ্ছে কিউ। ঠিক আছে? তো এরকম ব্যাপারটা এটা আমরা জানি যে সেন্ট্রোমিয়ারটা দুটো আর্ম অফ দ্য ক্রোমোজোমকে ভাগ করছে। তাহলে ফর দিস লিঙ্কেজ টু হ্যাপেন, both the genes should be in the same chromosome and specifically in the same arms of the chromosome. এবার আমি এই যে আই কালার, দ্যাট ইজ হোয়াইট অর রেড, এটাকে উইং এর শেপের সাথে নিলাম। মানে উইংটা মিনিয়েচার হবে না নর্মাল শেপের হবে। এক্ষেত্রে আবার আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখছি যে আমরা এখানে দেখো দুটো জিন কিন্তু ফিজিক্যালি একে অপরের থেকে কিছুটা হলেও দূরত্বে আছে। তাহলে এখানে আমরা কি করছি? এখানে আমরা হোয়াইট আইড ফিমেলকে মিনিয়েচার উইং, হোয়াইট আইড আর মিনিয়েচার উইং ফিমেলকে রেড আই আর নর্মাল উইং মেলের সাথে ক্রস করছি। তাহলে আমরা কি পাচ্ছি? F1 জেনারেশনে ফিমেল পাচ্ছি ওয়াইল্ড টাইপ। হোয়াট ইজ দ্যাট ওয়াইল্ড টাইপ? দ্যাট ইজ রেড আই অ্যান্ড নর্মাল উইং ফিমেল। অ্যান্ড আমরা যে মেলটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হোয়াইট আই অ্যান্ড মিনিয়েচার উইং। আমরা যে মেলটা পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট আই আর মিনিয়েচার উইং। এবার সিমিলারলি F2 তে আমাদের 50% পেরেন্টাল এবং 50% রিকম্বিনেন্ট পাওয়ার কথা ছিল, যেটা টেরেবলি খারাপ ছিল গিয়ে হচ্ছে এক্ষেত্রে, কারণ 98.7% প্যারেন্টাল আর 1.3% রিকম্বিনেন্ট। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা অতটাও খারাপ হয়নি, যেহেতু দুটো জিনের মধ্যে ডিস্টেন্স অনেকটা বেশি, দো দে আর ইন দ্য সেম আর্মস অফ দ্য সেম ক্রোমোজোম। সেক্ষেত্রে দেখা গেছে পেরেন্টাল, দ্যাট ইজ ইয়োর রেড আই অ্যান্ড নর্মাল উইং, আহ এই ধরনের মেল এবং ফিমেল প্লাস হোয়াইট আই আর মিনিয়েচার উইং মেল এবং হোয়াইট আই আর মিনিয়েচার উইং ফিমেল, এইটা আমরা টোটাল পাচ্ছি গিয়ে হচ্ছে 68.2%। ঠিক আছে? তো পেরেন্টাল টাইপ we are getting 68.2%. Recombinant type, that is your red eye and miniature wing male। আবার বলছি, এইখানে দেখো রেড আই অ্যান্ড মিনিয়েচার উইং ফিমেল এটা, আর এটা হচ্ছে রেড আই এবং মিনিয়েচার উইং মেল প্লাস হোয়াইট আই অ্যান্ড নর্মাল উইং ফিমেল প্লাস হোয়াইট আই অ্যান্ড নর্মাল উইং, এই হোয়াইট আই অ্যান্ড নর্মাল উইং মেল আর হোয়াইট আই অ্যান্ড নর্মাল উইং ফিমেল। এই যে রিকম্বিনেন্ট টাইপটা, এটা টোটাল আমরা পাচ্ছি গিয়ে হচ্ছে 37.2%। ঠিক আছে? তার মানে লিঙ্কেজ আছে, কিন্তু লিঙ্কেজটা অনেকটাই কম কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস জিন। সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। সো এই ধরনের যদি থাকে, হ্যাঁ, মানে যদি মেন্ডেলের ক্ষেত্রে যদি যে 7টা ট্রেড নিয়েছিলেন তার মধ্যে কোনো ট্রেড, দুটো ট্রেড যদি সেম ক্রোমোজোমে সেম আর্মে থাকতো বা খুব কাছাকাছি থাকতো, মেন্ডেল যে 7টা ট্রেড নিয়ে কাজ করেছিলেন, তাহলে সেই 7টা ট্রেটের মধ্যে কোনো দুটো ট্রেড যদি সেম ক্রোমোজোমে সেম আর্মে থাকতো বা খুব কাছাকাছি থাকতো, সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যেত সেটা হচ্ছে যে দেয়ার ইজ আ ভায়োলেশন বা এক্সেপশন টু দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এইখানে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই। অ্যাকচুয়ালি কি কোনো ট্রেটই এরকম ছিল না এই 7টা ট্রেটের মধ্যে যে ট্রেটটা সেম ক্রোমোজোমে ছিল বা সেম ক্রোমোজোমে সেম আর্মে ছিল বা যাদের মধ্যে লিঙ্কেজ দেখিয়ে দেখানো হয়েছিল?
সেক্ষেত্রে যদি থেকে থাকে, তাহলে মেন্ডেল সেই ডেটাটাকে কেন বাদ দিয়েছিলেন? তিনি কি এক্সপেরিমেন্ট ম্যানিপুলেট করেছিলেন যে যে ডেটাটা ফিট করছে না আমার এক্সপেরিমেন্টে, তাকে আমি বাদ দিয়ে দিচ্ছি? নাকি তিনি লিঙ্কেজ ব্যাপারটা আগেই ধরতে পেরেছিলেন এবং তার জন্য তিনি পরে মাউস মডেলে এই লিঙ্কেজ নিয়েই কাজ করছিলেন? ঠিক আছে, যে পুরো জিনিসটাকে, যে পুরো কাজটাকে র্যাম্বুসে ওর পরে যে অ্যাবর্ট হয়েছিল সে পুড়িয়ে দেয় এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলোকে। হ্যাঁ, মেন্ডেল তো তারপর মাউস ব্রিডিং নিয়েই কাজ করতেন নিজের রুমে বসে বসে। তো র্যাম্বুসেক ওনার পুরো ডেটাটাকে পুড়িয়ে দেয়। তার মানে মেন্ডেলের, এটা কিন্তু তোমরা দেখবে যে দুটো ট্রেড আছে যেগুলো কি সত্যি কোনো একটা ক্রোমোজোম, সে ক্রোমোজোম 4, তার মধ্যে দেখা গেল যে দুটো ট্রেড একসাথে আছে। তো তাদের মধ্যে কি কোনো লিঙ্কেজ, মানে তাহলে সেই ডেটাটা মেন্ডেল কেন বাদ দিয়েছিলেন? তার মানে উনি ধরতেই পেরেছিলেন যে সবসময় জিন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ফলো করবে না। হ্যাঁ, দেয়ার কুড বি এক্সেপশনস টু দিস। জিন কিন্তু অনেক সময় লিঙ্ক জিনস হতে পারে, সেক্ষেত্রে 9:3:1, 9:3:3:1 রেশিও আমরা পাবো না। এটা খুঁজে, এটা তোমাদের হোম টাস্ক, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারনাল মার্কস এর উপর থাকবে, দেখবে যে কোনো দুটো ট্রেট মেন্ডেল যেগুলো নিয়ে কাজ করেছিল সেম ক্রোমোজোমে আছে কিনা, বা একাধিক ট্রেটও হতে পারে, দ্যাট ইউ উইল সি। লাস্ট যে জিনিসটা আজকে বলবো, লাস্ট হলেও এটা কিন্তু একটু বোঝার জিনিস, সেটা হচ্ছে দেখো, এই যে পেরেন্টাল ফ্রিকুয়েন্সি আর এই যে রিকম্বিনেন্ট ফ্রিকুয়েন্সি, এই রিকম্বিনেন্ট ফ্রিকুয়েন্সিটা কম হবে আর পেরেন্টাল ফ্রিকুয়েন্সিটা বেশি হবে যদি দুটো জিন খুব কাছাকাছি থাকে। আবার এখানে দেখো রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি বেশি মানে দুটো জিন এর দূরত্ব বেশি। তাহলে এইরকম ভাবে যদি আমরা ভাবি, সো ডিফারেন্ট সেটস অফ জিন নিয়ে যদি আমরা এই কাজটা করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে দুটো জিনের মধ্যে কতটা দূরত্ব সেটা কিন্তু ডিটারমাইন করতে পারবো। মানে আমার যদি পেরেন্টাল অ্যান্ড রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সি আমি নিই, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারবো দুটো জিনের মধ্যে কতটা দূরত্ব। ফর এক্সাম্পল, এখানে যদি আমি দেখি, সেটা হচ্ছে গিয়ে যে এই দুটো জিন, দ্যাট ইজ দ্য আই কালার অ্যান্ড দ্য উইং সাইজ, এদের মধ্যে দূরত্ব অনেক বেশি। আবার এখানে যদি দুটো জিন কি কি দেখা গেল, সেটা হচ্ছে বডি কালার অ্যান্ড আই কালার, তাদের মধ্যে দূরত্ব অনেক কম। এবার ভাবো যে আমি যদি একটা থার্ড ক্রস করতাম, কি না, সেক্ষেত্রে হচ্ছে আমি নিতাম বডি কালার অ্যান্ড উইং শেপ, তাহলে তাদের মধ্যেও একটা দূরত্ব দেখতে পারতাম। বডি কালার আর উইং শেপ এই দুটো নিয়ে যদি আমি করতাম, যেটা এখানে করা হয়নি, তাহলে আমরা তাদের মধ্যেও একটা দূরত্ব দেখতে পারতাম। ঠিক আছে, এবার একটু থিওরিটিক্যালি জিনিসটাকে ভাবার চেষ্টা করো। আমি একটা ছোট্ট জিনিস বলছি। আমার দুটো এই ডিস্টেন্স গুলোকে ম্যাপ ইউনিট বলে। ঠিক আছে, দুটো জিনের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ম্যাপ ইউনিট বলে, বেসড অন দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। আর 10 মিনিট মতো। বেসড অন দ্য রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি তার মানে হচ্ছে কতগুলো রিকম্বিনেন্ট তৈরি হচ্ছে তার উপর বেস করে কিন্তু দুটো জিনের মধ্যে কতটা ডিস্টেন্স সেটাকে ম্যাপ ইউনিটে এক্সপ্লেন করা যায়। নাও থিঙ্ক অ্যাবাউট দিস থিং ভেরি ক্লিয়ারলি। সেটা হচ্ছে যে আমার তিনটে জিন আছে, তাহলে এ আর বি এর মধ্যে এ আর সি, এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে গিয়ে 10 ম্যাপ ইউনিট। এ আর সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 ম্যাপ ইউনিট। আর বি আর সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 ম্যাপ ইউনিট। তাই যদি হয়, তাহলে আমি তিনটে জিনের লোকেশন একটা ক্রোমোজোমে কিরকম থাকবে, এ সি বি, এ আর বি এর মধ্যে 10 ম্যাপ ইউনিট, এ আর সি এর মধ্যে হচ্ছে 4 ম্যাপ ইউনিট, আর বি আর সি এর মধ্যে 6 ম্যাপ ইউনিট। তাহলে এইটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তিনটে জিনেরই কিন্তু পজিশন বলে দিতে পারি। প্রথমে এ আসবে, তারপর সি আসবে, তারপর বি আসবে। ঠিক আছে, এইরকম তিনটে জিনের পজিশন হবে, ভেরি ভেরি ইজি। আমার ভিডিওতেও আছে বোধহয়, যে জেনেটিক ম্যাপ কিভাবে তৈরি করতে হয় ইউজিং রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, সেটা আরডিটির যে ভিডিও আছে, আরডিটির ভিডিওতেও আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই ক্ষেত্রে নাও দিস ইজ কল্ড
জেনেটিক ম্যাপিং বা ক্রিয়েশন অফ জেনেটিক ম্যাপ, যেটা অ্যালফ্রেড স্টুয়ার্ট ওভেন, যিনি আর কি থমাস অ্যান্ড মর্গ্যানের স্টুডেন্ট ছিলেন, তিনি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন বিটুইন জিন পেয়ার্স অন দ্য সেম ক্রোমোজোম ইউজ করে কিন্তু এই ধরনের জেনেটিক ম্যাপস ক্রিয়েট করেছিলেন ফর ড্রোসোফিলা, মানে কোন জিনের পজিশনটা কোথায় আছে। ঠিক আছে, এইটা তিনি ক্রিয়েট করেছিলেন। এবং আজও অব্দি যখন তোমার সিকোয়েন্সিং করা হয়, জিনোম সিকোয়েন্সিং করা হয়, তখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দিস জেনেটিক ম্যাপস। হিউম্যান জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখো, এইখানে আমরা বুঝতেই পাচ্ছি যে জিনের যে লোকেশন গুলো তার উপর, যে এইখানে যদি এই দুটো জিনের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 1.3% হয় এবং এই দুটোর মধ্যে 37.2% হয়, তাহলে আমি যদি কোনোভাবে এই ইয়েলো বা ব্রাউন বডি, মানে বডি কালার আর উইং শেপের মধ্যে রিকম্বিনেশন করি, তাহলে সেটার ফ্রিকোয়েন্সি এটা প্লাস এটা হওয়া উচিত, মানে অ্যারাউন্ড 1.3 প্লাস 37.2, তার মানে হচ্ছে গিয়ে 38.5% হওয়া উচিত। সেখান থেকে আমি বলে দিতে পারবো জিনগুলোর লোকেশন হচ্ছে, প্রথমে হচ্ছে গিয়ে বডি কালার, তারপর হচ্ছে গিয়ে আই কালার, তারপর হচ্ছে গিয়ে আমার উইং শেপ হবে। এই তিনটে জিনের লোকেশন এরকম হবে। এরকম বিভিন্ন পেয়ার্স অফ জিনের মধ্যে আমি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি নিয়ে কিন্তু তাদের পজিশন অন দ্য সেম আর্ম অফ দ্য ক্রোমোজোম আর অন দ্য সেম ক্রোমোজোম আমি কিন্তু ডিটারমাইন করতে পারবো। সো দিস ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েশন অফ genetic maps. However, if the two genes are linked, definitely the law of independent assortment will be violated. Okay, so today we stop here. আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, so we stop the recording and then we can take the questions.